নমস্কার, সিংহাসনের মহাসংগ্রামে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। রাজনীতির বুলবুলি থেকে ভোট উৎসবে যাবতীয় রং খুঁজে পাবেন এখানে। সারা দিনের মহাসংগ্রামের শেষে আপনার সিংহাসনের সামনে হাজির নিউজ 18 বাংলা। স্পর্শকাতর বুথ নিয়ে রাজ্য প্রশাসনের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট হতে পারল না কমিশন, বরং জেলা প্রশাসনের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে বলেই সাফ জানালেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৈঠকের মধ্যেই তিনি বলেন, কমিশনের জমা পড়া রিপোর্ট সংশয়ের বাইরে নয়, অল ইজ নট ওয়েল। জেলা প্রশাসনের দেওয়া রিপোর্টে কিছু ক্ষেত্রে অসঙ্গতি থাকায় চূড়ান্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু সেই রিপোর্ট নিয়েও প্রশ্ন থাকায় এখনই স্পর্শকাতর বুথ নিয়ে সিদ্ধান্ত নিল না কমিশন, বরং জানানো হলো স্পর্শকাতর বুথের তালিকা পর্যালোচনা করতে হবে, নিয়মিত সেই রিপোর্ট কমিশনে পাঠাতে হবে। কমিশনও এ নিয়ে নজরদারি চালাবে, তারপরই স্পর্শকাতর বুথের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত হবে। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানায় অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে কমিশনের ক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্তারা। সূত্রের খবর, এই নিয়ে এডিজি আইন শৃঙ্খলা সিদ্ধার্থ গুপ্তার জবাবদিহি চান উপমুখ্য নির্বাচন কমিশনার। রাজ্যের সমস্ত বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। কয়েকটি জেলার ক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি ভালো নয় বলে অভিযোগ জানিয়েছে তারা। বৈঠকের ফাঁকে সেই প্রশ্নই তোলেন উপমুখ্য নির্বাচন কমিশনার। জানতে চান, রাজনৈতিক দলগুলো নিরাপত্তার অভাবে ভুগছে কেন? অভিযোগ এলে ব্যবস্থা নেওয়ার কাজই বা কিভাবে হবে? নিরাপত্তাজনিত কারণে কমিশনের নজরে রয়েছে 5 থেকে 6টি জেলা। সুষ্ঠু ভোটের লক্ষ্যে বেশ কিছু নির্দেশ দিয়েছে কমিশনও। যে কোনো অভিযোগ পেলে তা খতিয়ে দেখার পাশাপাশি আধা সেনাকে সব ধরনের সাহায্য করারও নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট করেছে, নির্দেশিকা পালনে গাফিলতি হলে সরিয়ে দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। এমন ঘটনায় দায় নিতে হবে জেলা শাসক এবং পুলিশ সুপারকেও। রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসন স্পর্শকাতর বুথ এবং এলাকা নিয়ে যে রিপোর্ট কমিশনের কাছে জমা দিয়েছে তাতে সন্তুষ্ট নয় কমিশন। স্পর্শকাতর এলাকা বা বুথ কোথায় কত আছে তা আবার খতিয়ে দেখার নির্দেশ দিল কমিশন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে তুহিন দাসচন্দ্র, নিউজ 18 বাংলা। বাংলার সব বুথই সুপার সেন্সিটিভ। দিল্লির পর কলকাতাতেও একই দাবিতে কমিশনের কাছে দরবার বিজেপির। শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। স্পর্শকাতর দাবি পোক্ত করতে কমিশনে মমতার লেখা কিছু পুরনো চিঠির প্রতিলিপি তুলে দিয়েছেন বিজেপি প্রতিনিধিরা। বাংলার ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার কলকাতায় আসেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বেঙ্গল চেম্বার অফ কমার্সে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই ফের গোটা রাজ্যকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবিতে সরব হন বিজেপির প্রতিনিধিরা। এক্ষেত্রে তাদের হাতিয়ার খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। মমতার কৌশলেই কি মমতাকে বিদ্ধে চাইছে বিজেপি? বিরোধী নেত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে সেন্ট্রাল ফোর্স নিয়ে যা যা দাবি করেছিলেন সেই সব চিঠির প্রতিলিপি এদিন নির্বাচন কমিশনের কাছে তুলে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। যেটা মমতা দাবি করেছিল 2011, 2009, আমরা সেই দাবিটাই রিপিট করলাম আজকে। কি রয়েছে তৃণমূল নেত্রীর পুরনো চিঠিতে? বিজেপি সূত্রে খবর, বাম জমানায় বারে বারে রাজ্যের সমস্ত বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি জানাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোরও দাবি জানাতেন। গেরুয়া শিবিরের স্পর্শকাতর ইস্যুতে এই দাবিকে ইতিমধ্যেই তোপ দেখেছেন তৃণমূল নেত্রী। এদিন কমিশনের কাছেও একই কথা বলেন শাসক দলের প্রতিনিধিরা। সুপার সেন্সিটিভ বুথের এই অর্থ যদি ইলেকশন কমিশন করে থাকেন, এই কথা বলা পশ্চিমবঙ্গের মানুষের কাছে চরম ইনসাল্ট, এবং আমরা তার প্রতিবাদও জানিয়েছি। তবে স্পর্শকাতর ইস্যুতে বিজেপি সুরি শোনা গেল কংগ্রেসের গলায়। কমিশনের কাছে রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের নিরপেক্ষতা নিয়ে সরব হয়েছেন বাম প্রতিনিধিরা। প্রত্যেকটি বুথকে যেন সেন্সিটিভ বুথ হিসাবে গণ্য করা হয়। সেন্ট্রাল ফোর্স যখন আপনি ডিপ্লয় করবেন, তখন বর্ডারে যারা আছে সেইখানেই ডিপ্লয় করবেন না, তাদেরকে একটু শহরাঞ্চলে আনুন। রাজ্যে ভোট যত এগিয়ে আসছে, স্পর্শকাতর ইস্যুতে তত জল ঘোলা হচ্ছে। নির্বাচনের সময় কেন ভয় পাচ্ছেন বিরোধীরা? কেনই বা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন? প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের কাছে আলাদা আলাদা করে জানতে চাইলেন
উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে তুহিন দাসচন্দ্র, নিউজ 18 বাংলা। কলকাতায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ। কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চে কেন্দ্রীয় বাহিনী। শনিবার দুপুরে আমা স্ট্রিট থানা এলাকাতে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। বউবাজার, উল্টোডাঙ্গার দাসপাড়াতেও টহলদারি চালায় কেন্দ্রীয় বাহিনী। उनको बता देना ये एरिया के अंदर किसी को डराएगा नहीं, धमकाएगा नहीं, ठीक है। जो अच्छे लोग हैं अच्छी तरीका से इनको क्या वोट देने दो, ठीक है। अगर गलत काम करेगा तो उसको साथ हमने गलत नमूना में पेश आएंगे, ठीक है। जो अच्छा आदमी है अच्छा आदमी के साथ अच्छा करेंगे, ठीक है। उनको समझा देना, उनको समझा देना, अच्छी तरीका से समझा देना, ठीक है। जो किया है वो किया है, जो अभी तक अगर भरने का कोशिश कर रहे हैं वो दब जाए, ठीक है। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন জায়গায় তারা রুট মার্চ শুরু করেছে। শনিবার বিকেলে বউবাজার শুধু রাজপথে নয়, অলিতে গলিতেও রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা। গলায় চেপে বসছে রাহুলের স্লোগান, চৌকিদার চাপ কাটাতে। এবার টুইটারে প্রায় 4 মিনিটের একটি ভিডিও প্রকাশ করতে হলো মোদীকে। সঙ্গে বার্তা, শুধু তিনিই নন, দেশের প্রত্যেকেই চৌকিদার। নম্বর এই টুইট নিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী। চৌকিদার। রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা রাহুল গান্ধীর। লোকসভা ভোট যত এগোচ্ছে ততই সুর চড়াচ্ছেন তিনি, আর ততই যেন জনপ্রিয়তা পাচ্ছে कांग्रेस सभापति स्लोगन। कभी नरेंद्र मोदी यूं देखे, कभी यूं करे, कभी ऊपर देखे, कभी साइड में आंख यूं करे। पहले नारा हुआ करता था अच्छे दिन आएंगे, अब नया नारा सुनिए, चौकीदार। ভোটের মুখে মোদী সরকারের গলায় ক্রমশ চেপে বসছে রাফাল ফাঁস। চাপ কাটাতে টুইটারে নয়া বার্তা দিয়েছেন মোদী। আপনাদের চৌকিদার দেশের সেবায় অনড়, কিন্তু আমি একা নই। দুর্নীতি ও সমাজের অশুভ শক্তির বিরুদ্ধে যারা লড়েন তারা সকলেই দেশের চৌকিদার। যারা দেশের উন্নতির জন্য লড়াই করছেন তারা সকলেই চৌকিদার। আজ প্রত্যেকে বলছে আমিও চৌকিদার। প্রত্যেক দেশবাসীকে চৌকিদার বলে উল্লেখ করে ঘুরিয়ে স্লোগান নিয়ে রাহুলের ওপর চাপ তৈরি করেছেন নরেন্দ্র মোদী। নতুন স্লোগানে দেশবাসীকে জুড়ে দিয়ে ঘা দিয়েছেন আবেগে। টুইট বার্তার সঙ্গে রয়েছে প্রায় 4 মিনিটের একটি ভিডিও। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। রাফাল যুদ্ধ বিমান নিয়ে বারবার ধাক্কা। মোদীর নয়া ভিডিও বার্তা নিয়ে পাল্টা খোঁচাও দিয়েছেন রাহুল। টুইটে তিনি লিখেছেন, রক্ষণাত্মক টুইট মিস্টার মোদী, আপনার কি নিজেকে দোষী মনে হচ্ছে? #मैं भी চৌকিদার। ক্ষমতায় আসার পর একসময় নিজেকেই দেশের চৌকিদার বলে দাবি করতেন প্রধানমন্ত্রী। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। কিন্তু 19-এ কঠিন লড়াইয়ের মুখে পড়েই কি বদলে গেল অভিমুখ? নিউজ 18 বাংলা। হাতে একাধিক অস্ত্র, টার্গেট স্থির। ভোট প্রচারে নির্দিষ্টভাবে সেগুলি প্রয়োগ করছেন কংগ্রেস সভাপতি। দেরাদুনে জনসভাতেই এই কৌশলে নরেন্দ্র মোদীকে টার্গেট রাহুল গান্ধীর। আক্রমণের সুর বাঁধা রাফালে। অন্য ইস্যু এলেও রাফাল দুর্নীতির অভিযোগকেই পাখির চোখ করেছেন রাহুল গান্ধী। দেরাদুনে কংগ্রেস সভাপতির জনসভায় তা আরও একবার স্পষ্ট হলো। आप मुझे बताओ अनिल अंबानी में क्या है जो इसको दुनिया का सबसे बड़ा कॉन्ट्रैक्ट 30,000 करोड़ रुपए नरेंद्र मोदी ने पकड़ा दिए। রাফাল দুর্নীতির অভিযোগের সূত্রেই নরেন্দ্র মোদীকে সরাসরি বিঁধেছেন রাহুল গান্ধী। শনিবার দেরাদুনে রাহুলের বক্তব্য, মোদী রাফাল চুক্তি থেকে ঘুরপথে বরাত দিয়েছেন, এটাই বিশ্বাস করছে মানুষ। पहले नारा हुआ करता था अच्छे दिन आएंगे, याद है आपको? अब नया नारा सुनिए, चौकीदार। चौकीदार। तो ये कहां से बात चली? ये कैसे चल गई बात? 4 साल में अच्छे दिन आएंगे से चौकीदार चोर है कैसे हुआ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাফাল নিয়ে বিরোধীদের হাতে প্রচারের অস্ত্র তুলে দিয়েছে মোদী সরকারই। সুপ্রিম কোর্টে অবস্থান বদল সহ একাধিক ভুলে মুখ পুড়েছে। বিভিন্ন ঘটনায় প্রশ্ন উঠছে কেন্দ্রের সংবেদনশীলতা নিয়েও। পুলওয়ামার ঘটনার নজির টেনেও সেই দাবি করেন কংগ্রেসের সভাপতি।
हमारे प्रधानमंत्री कॉर्बेट पार्क में नेशनल ज्योग्राफिक की पिक्चर बना रहे थे 3.5 घंटे। इंटरनेट पे जाके आप उनके पोस्ट देख लीजिए, मुस्कुराते हुए कभी आसमान की ओर, कभी यूं खड़े हैं, कभी यूं खड़े हैं। নীরব মোদি বা বিজয় মালিয়াকে দেশে ফেরানো সম্ভব হয়নি। এই ইস্যুতে আক্রমণের ঝাঁজ বাড়ান কংগ্রেস সভাপতি। नीरव मोदी को नरेंद्र मोदी भाई कहते हैं। नीरव भाई को 35,000 करोड़ रुपए इंग्लैंड की सरकार कहती है हम इसे वापस भेजना चाहते हैं, थोड़ा सा इंफॉर्मेशन दो। नरेंद्र मोदी जी की सरकार कहती है नहीं भैया, हम इंफॉर्मेशन नहीं भेजेंगे आपको, उसको वहीं रखो आप। রাহুলের বার্তা খুব স্পষ্ট, দুর্নীতি, সন্ত্রাস এবং अच्छे দিনের মিথ্যে প্রতিশ্রুতি, এই সমস্ত ইস্যুই তার কাছে মূল হাতিয়ার, যার জবাব দিতে হবে নরেন্দ্র মোদীদের। দেরাদুনের সভা থেকে তা আরও একবার স্পষ্ট করলেন রাহুল। নিউজ 18 বাংলা। নজর রাখছি পরে খবরে। বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহানের নামে ফেসবুকে কুরুচিকর পোস্ট। গাইঘাটা এবং বাদুড়িয়া থেকে গ্রেফতার করা হলো দুজনকে। এর মধ্যে বাদুড়িয়ায় লক্ষ্মীনাথপুর থেকে ধৃত শুভেন্দু চক্রবর্তী উত্তর 24 পরগনা জেলা বিজেপির আইটি সেলের আহ্বায়ক। এবারের লোকসভা ভোটে তৃণমূলের চমক দুই তারকা প্রার্থী। বসিরহাটে নুসরাত জাহান এবং যাদবপুরে মিমি চক্রবর্তীর নাম ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ছয়লাভ। কখনো তা মাত্রা ছাড়িয়েছে। ট্রোলের তালিকায় নতুন সংযোজন বসিরহাট ও বাদুড়িয়া লক্ষ্মীনাথপুর থেকে গ্রেফতার শুভেন্দু চক্রবর্তী। নুসরাতের নামে ফেসবুকে অশালীন পোস্ট করেন তিনি। শুভেন্দু চক্রবর্তী আবার উত্তর 24 পরগনা জেলা বিজেপি আইটি সেলের আহ্বায়ক। তার বিরুদ্ধে 3টি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। ওই নুসরাতের সাথে পার্টিসিপেটের একটা লিংক ওই সঙ্গে এসেছিল অ্যাটাচমেন্টে, সেটাকেই হয়তো ফরওয়ার্ড করছি। আপনি ফরওয়ার্ড করেছিলেন? হ্যাঁ, একজন আমাকে পাঠিয়েছিল, দেন আমি ওটাকে ফরওয়ার্ড করেছিলাম। একই দিনে গাইঘাটা থেকে গ্রেফতার তন্ময় বালা। নুসরাতের নামে অশালীন ফেসবুক পোস্ট দেখে গাইঘাটা থানায় অভিযোগ করেন উত্তম কুমার ঢালি নামে এক তৃণমূল সমর্থক। তার অভিযোগের ভিত্তিতেই তন্ময় বালাকে গ্রেফতার করে পুলিশ। আমি নিজেও তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক হিসেবেও সেইগুলো আমি পছন্দ করি না। প্রোফাইলে কি দেখলেন? প্রোফাইলে দেখলাম যে ও বিজেপি করে, আইটি সেলের সদস্য, এরকম ভাবেই আর কি ওই এলাকার লোকের কাছ থেকে আমার শোনা। শুক্রবার নিউজ 18 বাংলা স্টুডিওতে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ট্রোল নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের দুই তারকা প্রার্থী। দিস ইজ আ কাইন্ড অফ আ চিপ পাবলিসিটি বলতে পারো। কারণ দেখো, সবার বাড়িতে তো মা বোনেরা আছে, আর আমরা তো নিজের কাজের সাথে জড়িত। সেটা আমাদের ছবির পিক্স হতে পারে, সেটা আমাদের দুজনের একসাথে আমি পিক্স দেখেছি, আমরা দুজনা ক্যামেরায় আমরা ফ্লাইং কিস দিচ্ছি। অন্য কারোর শরীরে যদি মর্ফ করে আমাদের চেহারা লাগিয়ে দেয়, সেটা মজা ছাড়া আর কিভাবেই নেব। বিজেপির আইটি সেলের আহ্বায়ক শুভেন্দু চক্রবর্তীকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের, আর তন্ময় বালাকে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ বনগাঁ আদালতের। অনুপম সাহা ও অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ফের মাছের মোড়ক। শনিবার সকালে হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের জলাশয় ভেসে উঠল একের পর এক মরা মাছ। প্রশ্নের মুখে বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের ভূমিকা। পাখিদের ডাকে সকাল আসে এখানে। প্রায় 12,000 প্রজাতির গাছেদের সংসার। সবুজে মোড়া 109 হেক্টর এলাকা, প্রকৃতির বুক জড়িয়ে 24টি জলাশয়। হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনের চেনা ছবি। শনিবার সকালে এই ছবিটাই এক লহমায় বদলে গেল। প্রকৃতির সংসারে মানুষের অনুপ্রবেশ, একের পর এক মরা মাছ ভেসে ওঠে। এ কি মাঠ না জলাশয়? প্লাস্টিকের বোতল, থার্মোকলের থালা, নোংরা আবর্জনায় ভর্তি। 24টি লেকেরই এক দশা, জল নেই, শুধুই জঞ্জাল। শনিবার বোটানিক্যাল গার্ডেনের লাম লেকে একের পর এক মরা মাছ ভাসতে দেখা যায়। প্রাতঃভ্রমণকারীরা সরাসরি আঙুল তোলেন কর্তৃপক্ষের দিকে। অক্সিজেনের অভাব ঘটছে কচুরিপানায়, আর কচুরিপানা পচে গিয়ে লেকগুলো যেভাবে নষ্ট হচ্ছে, তার ফলে আরও বিষক্রিয়া ঘটছে। পাউরুটি খেলে মাছ মরে না, এটা ভুল ধারণা। পাউরুটি খেলে একটা মাছের খাদ্য, সেটা মাছ মরে না, কিন্তু মাছ মরে এখানকার জলের বিষক্রিয়া ঘটলে। কর্তৃপক্ষের দাবি, গার্ডেনের লেক ও গঙ্গার মাঝে লকগেট খারাপ হয়ে যাওয়ায় নতুন জল ঢোকার রাস্তা বন্ধ। বারবার আবেদনেও বিএসআই এর তরফে লকগেট সারানোর উদ্যোগ নেওয়া হয়নি।
सीपीडब्ल्यूडी के थ्रू से स्लुइस गेट का जो गंगा के साथ जो जोड़ था वो जोड़ पूरा डिसमेंटल हुआ है लास्ट टाइम बाढ़ आने के चलते। वो अगर रेक्टिफाई होके स्लुइस गेट से जब पानी ढुकना शुरू होगा तो उस टाइम पे रिसाइकलिंग ऑफ वाटर होगा और उस टाइम पे ऑलमोस्ट पूरा प्रॉब्लम का सोल्यूशन निकल आएगा। মরা মাছ ভেসে ওঠার খবর পেয়ে তড়িঘড়ি মাছগুলিকে সরিয়ে ফেলা হয়। কিছু কিছু মাছ গার্ডেনের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা। বি গার্ডেনে প্লাস্টিক নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা এড়িয়ে ভিতরে কিভাবে এলো প্লাস্টিক? দিনের পর দিন আবদ্ধ জলে পচন ধরা কচুরিপানা, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। তড়িঘড়ি মরা মাছগুলিকেই বা সরিয়ে ফেলা হলো কেন? কিভাবে মাছগুলি মরল তা কেন খতিয়ে দেখা হলো না? গোটা ঘটনা নিয়ে শোরগোল পড়তে শনিবারই জলাশয় পরিষ্কারের কাজ শুরু করে কর্তৃপক্ষ। তাদের দাবি, পর্যটকরা মাছেদের খাবার দিয়ে জল নষ্ট করেন। সব জানা সত্ত্বেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, তার উত্তর অজানা। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নজর রাখবো রাজ্যের দিকে আবারও। গড়িয়ার কাঁথিপোতায় বৃহস্পতিবার থেকে শুরু হলো 4 দিনের নাট্যমেলা। উদ্যোক্তা নাট্যভূমি। 2008 সালে শুরু হওয়া নাট্য উৎসব ধীরে ধীরে এলাকাবাসীর জীবনের অঙ্গ হয়ে উঠেছে। 8 থেকে 80 সকলেই ভিড় জমান নাটক দেখতে। শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজের জীবন্ত প্রতিচ্ছবি নাটক। তাই ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার দাপটেও এক যুগ আগে শুরু হওয়া নাট্যমেলা সমানভাবে টানে নতুন প্রজন্মকে। মুঠোফোনের মিডিয়া সোশ্যাল হলেও এটাই তাদের ধীরে ধীরে আনসোশ্যাল করে তুলছে। তাই নাট্যমেলায় 4 দিনের জন্য হলেও হাতে ধরা ফোনটা স্থান পায় পকেটে বা ব্যাগে। মুখ্য হয়ে ওঠে নাটক। যে আমরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, আমরা দলমত, রাজনীতি, ধর্ম, বর্ণ, জাতপাতের ঊর্ধ্বে উঠে সংস্কৃতি যে আসলে মানুষ গড়ার কাজ, সেই মানুষ গড়ার কাজ নাট্যভূমি করছে। সমাজের সকল স্তরের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ আরো বেশি প্রয়োজন। এর পক্ষে আরো বেশি করে সওয়াল করছেন উদ্যোক্তারা। সত্যিকারের এই নেট যুগে থেকে আমরা এই অঞ্চলের মানুষকে একটা আলাদা স্বাদ দিতে পেরেছি। আমরা মনে করি যে নাট্য চর্চার মধ্যে দিয়ে যে সমস্ত এখন বিষ ছড়াচ্ছে সেগুলোকে অনেকটাকে রিকভার করে ধনী গরিব আর দলমত নির্বিশেষে সমস্ত মানুষ, যেখানে আমরা একত্রিত করতে পারি। শহরের বহু নামী নাট্যগোষ্ঠী এই মঞ্চে নাটক পরিবেশন করে। অনুষ্ঠানের সমাপ্তিতে শুরু হয় আরও 1 বছরের অপেক্ষা। গড়িয়ার কাঁথিপোতা থেকে অর্পণ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা।